আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের একটা নতুন অধ্যায় নিয়ে। তো আমরা লাস্ট অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের 11C পর্যন্ত আলোচনা করছিলাম। তো আজকে থেকে আমরা আবার অর্ডিনারি লেকচারগুলোকে শুরু করতেছি। তো আজকে আমরা 11D অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের 11 অধ্যায়টা অনেকগুলো ভূভাগে বিভক্ত। তো আমরা 11A এবং 11B এর ভিতরে দেখছিলাম 11 এর ভিতরে ছিল আমাদের ডান দিকে শুধু অ্যালজেব্রিক ফাংশনগুলো থাকলে কি রকম হয় সেটা। 11B এর ভিতরে ছিল আমাদের ডান দিকে শুধুমাত্র এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে কি করতে হবে সেটা। 11C এর ভিতরে ছিল আমাদের ডান দিকে ত্রিকোণমিতিক ফাংশন থাকলে কি করতে হবে সেটা। তো আজকে আমরা একটা নতুন অধ্যায় দেখবো, সেটা হলো 11D। তো এই অধ্যায় দেখবো এখন আমরা ডান দিকে এক্সপোনেনশিয়াল ফাংশনও থাকবে আর একটা অ্যালজেব্রিক ফাংশন বা একটা ত্রিকোণমিতিক ফাংশনও থাকবে। অর্থাৎ এখন 11D যে অধ্যায় অঙ্কগুলা সেগুলোর ডান দিকে সবসময় এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে, এটা মাস্ট ফিক্সড। সাথে হয় একটা অ্যালজেব্রিক অথবা একটা এক্সপোনেনশিয়াল একটা ত্রিকোণমিতিক ফাংশন থাকবে। তো আমাদের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা ম্যাথে 16তে আসছে। তো বলতে আমাদেরকে b² - 9 * y = e⁻³ x * cos x। আর আমরা এটাও বলছিলাম যখন আমরা ডান দিকে কোনো ফাংশন দেখব অবশ্যই সেখানে তার পার্টিকুলার ইন্টিগ্রাল থাকবে। তো সর্বপ্রথম আমরা কি করি, এই ইকুয়েশন থেকে সর্বপ্রথম আগে অক্সিলারি ইকুয়েশন মানে এইটা বের করে ফেলি। তো সেই এর পরবর্তীতে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা কি বা y সি বের করব। অর্থাৎ এখানে দুটো সমাধান পাবো, একটা অক্সিলারি ইকুয়েশনের জন্য সমাধান আর একটা হলো পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য সমাধান। দুটো যখন আমি একসাথে করে ফেলবো সম্পূর্ণ এই সমীকরণটার আমি সমাধান পাবো। তো ফার্স্ট টার্মটা এখান থেকে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন মাধ্যমে এইটা বের করা। তো তাহলে এখান থেকে আমরা আগে কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করব, সেটা আমরা অক্সিলারি ইকুয়েশন বের করি। তো অক্সিলারি ইকুয়েশন কিভাবে বের করি? অক্সিলারি ইকুয়েশন হলো d এর জায়গায় আমরা m বসিয়ে অক্সিলারি ইকুয়েশনটা বের করি। অর্থাৎ এই জায়গায় d আছে ওই জায়গায় m বসবে। অক্সিলারি ইকুয়েশন হবে m² - 9 = 0। তাহলে এখানে আমরা লিখতে পারি m² = 9। তাহলে m সমান লিখতে পারি প্লাস মাইনাস কত 3। তাহলে এখানে দুইটা মূল, m এর দুইটা মূল, একটা হলো আমরা লিখতে পারি ভাঙিয়ে -3 এবং কত +3। এবং আমরা চ্যাপ্টার 10 এ দেখছিলাম মূলগুলো যদি ভিন্ন ভিন্ন হয় সমাধান কি রকম হবে। সমাধানটা এরকম। সুতরাং অক্সিলারি ইকুয়েশন সরাসরি কমপ্লিমেন্টারি ফাংশন। অক্সিলারি ইকুয়েশনে এখন কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধান সেটা হচ্ছে yc। কমপ্লিমেন্টারি ফাংশন মানে yc মূলগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সমাধান কি রকম হবে। a * e⁻, প্রথম মূল -3 * x প্লাস b e⁻, এই পরের মূলটা 3 * x। আমরা বিস্তারিত ডিটেইলস আলোচনা করছি। তো তোমরা যারা আগে লেকচারগুলো দেখো নাই তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখবা যে অর্ডিনারি লেকচারগুলো কি পড়াগুলো সবগুলো কি দেওয়া আছে, বেসিকগুলো এখানে আলোচনা করা আছে। তাহলে এটা মূলগুলো যদি ভিন্ন ভিন্ন থাকবে তখন সমাধান হবে কি এরকম। তো তাহলে এখান থেকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন মানে yc টা কি এখান থেকে ফাইনালি পাইছি। তো এখন আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে, কারণ yc কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধান yc আর পার্টিকুলার ইন্টিগ্রালের সমাধান yp দুটো একত্র করে ফেলবো, সম্পূর্ণ সমীকরণটা কি আমরা সমাধান পাবো। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার সময় কি করি আমরা 1 / ওভারঅলটা যেটা বলে সেটা লিখি d² - 9 ইনটু আসে ডান দিকে যে ফাংশন থাকে সেই ফাংশনটা লিখি। ফাংশন আছে এখানে e⁻³ x ইনটু কত cos x। আসলে তোমরা এটা বুঝছো। তো এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে দুইটা ফাংশন, একটা এক্সপোনেনশিয়াল একটা ত্রিকোণমিতিক, কোনটা নিয়ে কাজ করব? সর্বপ্রথম আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে কাজ করার চেষ্টা করব। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য আমাদের যে নিয়মটা ছিল 11b এর ভিতরে সেটাই কাজ করব। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে ছিল যে জায়গায় d আছে ওই জায়গায় e⁻x এর সাথে যে সহগটা থাকে সেটা যোগ আকারে বসাতে হয়। তো সেটা বসাচ্ছি 1/d জায়গায়, তাহলে e⁻x এর সাথে যেটা আছে সেটা যোগ আকারে বসবে d জায়গায়। তাহলে d + 3 উপর হুলিসটা দেবো বসে যাবে আর -9 ও কি বসে যাবে। e⁻³ এর কাজ করে ফেলছি তো সেটা আগে নিয়ে আসবো e⁻³ তাহলে কি করছি, তো এই যে অঙ্কগুলোর জন্য নিয়ম হলো এক্সপোনেনশিয়ালের কাজ করা। সেজন্য যে জায়গায় d আছে e⁻x এর সাথে যেটা গুণাকার আছে 3 সেটা d এর সাথে যোগ আকারে বসে, বিয়োগ 3 থাকলে বিয়োগ আকারে বসতো, যোগ 3 আছে সেটা যোগ 3 আকারে বসছে, আর ডান দিকে cos x যে ফাংশনটা আছে সেটা বসবে। এখানে থাকবে e⁻³ x 1/, এটাকে আমরা এই ক্লাসগুলো সূত্র করে যখন কাটাকাটি করব তখন ফাইনালি আমরা এটা পাবো যে b² + 6d b² + 6d * cos x। তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য যে কাজটা সেটা করে ফেলছি, অর্থাৎ এটাকে সূত্র করে কাটাকাটি করব
ডি স্কয়ার প্লাস 6d পাবো। তো এখন আমরা ত্রিকোণমিতি ফাংশনের যে রুলসটা ছিল আমাদের 11c সেটা নিয়ে কাজ করব। তো ত্রিকোণমিতি ফাংশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যদি sin x বা cos x থাকে, sin x বা sin 2x বা cos x বা cos 2x ত্রিকোণমিতিক ফাংশন থাকলে আমরা যে জায়গায় d স্কয়ার দেখতাম সেই জায়গায় মাইনাস ওই x এর সাথে সেটা সহগ সেটা বড় আকারে বসতো। যেমন এখানে আমি বলি যে এখানে যদি লিখি sin x আছে এর সাথে আমার একটা 1 আছে তাহলে মাইনাস 1 স্কয়ার বসতো, sin 2 আছে তাহলে মাইনাস 2 স্কয়ার বসতো, cos আছে মাইনাস 1 স্কয়ার বসতো, cos 2x আছে মাইনাস 2 স্কয়ার বসতো। তার মানে এই না এটা হোল স্কয়ার বসবে, মানে হোল স্কয়ার বসবে, এটা না, এটা এরকম না, অর্থাৎ মাইনাস থাকবে, থাকার পরে পয়েন্টের উপরে স্কয়ার বসবে। তার মানে এই না যে স্কয়ার মাইনাস কাটা যাবে, এটা না। সবাই বুঝছো? তো দেখতেছি এখানে আমরা cos আছে, অর্থাৎ cos এর সাথে cos x আছে। তো cos x যেহেতু আছে x এর মান একটা 1 হলো আছে, তো d স্কয়ারের জায়গায় আমরা সেই মানটা বসাবো মাইনাস 1 স্কয়ার আর কি, e টু দি পাওয়ার 3x 1 বাই মাইনাস 1 স্কয়ার আর প্লাস 6d যেভাবে আছে এভাবে বসাই ফেলছি। তাহলে দেখো থাকে এখানে e টু দি পাওয়ার 3x আর এখানে থাকে উপরে 1, নিচে থাকে 6d প্লাস 1। তো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে জানি হরে বা একটা নির্দিষ্ট চিহ্ন বিশিষ্ট রাশি থাকলে দুই রাশি দ্বারা উপরে নিচে গুণ করা যায়। তো নিচে 6d প্লাস 1 আছে, আমরা 6d মাইনাস 1 দ্বারা উপরে নিচে গুণ করব। আমাদের টার্গেট হলো হর থেকে অপারেটর দূর করা। হরে অপারেটর থাকতে পারবে না, মানে ডি অপারেটর থাকতে পারবে না আর কি। সেজন্য হর থেকে ডি অপারেটরটা কি বাদ দিতে হবে। তো 6d মাইনাস 1 দ্বারা উপরে নিচে গুণ করব। আর নিচে 6d প্লাস 1 তো একটা আছে, আর 6d মাইনাস 1 দ্বারা কি উভয় সামনে উপরে নিচে গুণ করছে। e to the power 3x এখানে থাকবে 6d minus 1 a plus b into a minus b, তাহলে a স্কয়ার minus b স্কয়ার, সরি cos x আছে না দেখি ফাংশনটা, cos x এখন উঠে নাই, cos x যতক্ষণ পর্যন্ত আমাদের হর থেকে অপারেটর দেওয়া বাদ হবে ততক্ষণ পর্যন্ত কি আমাদের করতে হবে। এখানে বসা ফেলছি কিন্তু d তো রয়ে গেছে, এখনো ডিটা বাদ দিতে হবে, তাহলে আমরা কাজ করে হলে আমাদের হর থেকে ডি অপারেটরটা কি বাদ দিতে হবে। তাহলে e টু দি পাওয়ার 3x, যেটা তো আগের মতো আবার দেখতেছি d স্কয়ার চলে আসছে, তাহলে আবার cos x এর যেটা গুণ আকারে আসছে মানে 1 d জায়গায় d স্কয়ার জায়গায় সেটা d জায়গায় সেটা মাইনাস 1 স্কয়ার লিখব, d স্কয়ার জায়গায় সেটা মাইনাস 1 স্কয়ার লিখব আর কি d জায়গায়। তাহলে 6d minus 1 minus 1 স্কয়ার minus 36 একটা আছে minus 1 স্কয়ার into minus 1 into কত cos x, তাহলে e টু দি পাওয়ার 3x এখানে থাকবে 6d minus 1 এখানে minus 36 minus 1 into কত cos x, তাহলে e টু দি পাওয়ার 3x। দেখতেছি এখন আমাদের হরে কিন্তু আবার অপারেটর নাই, minus 1 by 37 এটা লাগছে, এটা মানে টাগ নিয়ে আসি, আর 6d minus 1 into cos x আছে। তো d দ্বারা যদি আমরা অন্তরীকরণ, তাহলে এখানে আমরা এখানে cos x কে একবার এখানে অন্তরীকরণ করব। তাহলে দেখো, তাহলে e টু দি মাইনাস e টু দি পাওয়ার 3x, আচ্ছা ডাইরেক্ট লিখে ফেলি, মাইনাস e টু দি পাওয়ার 3x বাই 37 6 এর সাথে cos x গুণ করব, তাহলে 6 তো ধ্রুবক d into cos x, d into cos x মাইনাস cos এর সাথে গুণ করলে cos x হবে, তাহলে মাইনাস e টু দি পাওয়ার 3x বাই 37 d মানে এক অন্তরীকরণ, cos কে তো এখানে এক অন্তরীকরণ করব, পাবো আমরা মাইনাস sin x, তো 6 তো আছে তাহলে মাইনাস sin x আর মাইনাস cos x একটা এখানে কি আছে, তোমরা তাহলে সাজাতে পারো আর নালে উপরে রেখে দিবা, এটা এখানে কি आंसर না, পার্টিকুলার ইন্টিগ্রাল সলিউশন বের হইছে, পার্টিকুলার ইন্টিগ্রাল সলিউশন বের হইছে। তাহলে এখন আমরা এই সমীকরণটার কমপ্লিমেন্টারি ফাংশনের সমীকরণ ইকুয়েশন জানি আর পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়েশন জানি, মানে yp টা জানি, তারপর এটা দেখা যায় সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল সলিউশন মানে yp, পার্টিকুলার ইন্টিগ্রাল সলিউশন মানে yp। তাহলে আমরা জেনারেল সলিউশন কিভাবে পাবো, yc আর yp যোগ করে দিলে জেনারেল সলিউশন পাবো এই সমীকরণটা। তাহলে জেনারেল সলিউশন একটা হলো yc প্লাস yp, তো yc তো yc আমরা a e টু দি পাওয়ার 3x আর প্লাস b e টু দি পাওয়ার মাইনাস এটা প্লাস 3x, এটা মাইনাস আছে মাইনাস e টু দি পাওয়ার 3x বাই 37 ইনটু মাইনাস 6 sin x মাইনাস cos x, এটা আমাদের কি आंसर। আশা করি তোমরা এই এক্সাম্পলটা বুঝছো। তো আজকে আমরা আর কিছু এক্সাম্পল কি আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আমরা একটা এক্সাম্পল দেখব। আমাদেরকে বলছে সমাধান করো d³ - d² + 4d - 4 *
y ইকুয়াল টু 68 e টু দি পাওয়ার x sin 2x এর সমাধান করার জন্য। তো এটা সেম ভাবে আমরা আগের মতো করে ফেলি। আগে অক্সিলারি ইকুয়েশন বের করব, সেটা অক্সিলারি ইকুয়েশন কিভাবে বের করব, দিকে আমরা দাম প্রকাশ, অর্থাৎ m কিউব মাইনাস m স্কয়ার প্লাস 4m মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা আমরা দেখব একভাবে এটা উৎপাদক করব। আমরা ভাগশেষ উপপাদ্য জানি, দেখব কোন মান হলো 0 হয়। ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যখন আমরা এটাকে সলিউশন করব তখন আমি এখান থেকে এই উপপাদ্যটা পাবো। একটা হলো m - 1 m স্কয়ার প্লাস 4। এগুলো সিম্পল জিনিস, এভাবে করতেছি না। m স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। এটা যখন আমি উৎপাদক করব তখন আমি এটা পাবো। তো এখানে 0 উৎপাদক, অর্থাৎ তাহলে এখানে আমরা m - 1 সমান 0 লিখতে পারি, হয় এত সমান 0, তাহলে m সমান লিখতে পারতেছি m সমান 1, অথবা m স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0 বা m স্কয়ার ইকুয়াল টু -4, মানটা কাল্পনিক আসতেছে কারণ মাইনাস আছে, আমরা লিখতে পারি 4i স্কয়ার, আর i স্কয়ার মানে -1, তো এজন্য মাইনাস একটা আছে মানে মাইনাস এর পরিবর্তে i স্কয়ার লিখছি। তাহলে এখানে আমি m এর একটা দুইটা মান পাচ্ছি, প্লাস মাইনাস 2i। তাহলে দেখতেছি এখানে মূলগুলো বাস্তব আছে, কাল্পনিকও আছে। তো আমি এটাকে একটু প্রসেস করে লিখি, m ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 2i, আগে 0 দিয়েছি সমস্যা নেই। তাহলে মূল তিনটা, একটা 1, একটা 0 প্লাস মাইনাস 2i। তাহলে তার কমপ্লিমেন্টারি ফাংশন মানে yc সলিউশনটা কি হবে? তো আমরা মূলগুলো abc মাত্র ধরি, তোমরা এটা কাজ করি, এটাকে abc মধ্যে c ধরি, সমস্যা নেই, abc ধরলে হবে, কোনো সমস্যা নেই। তো c1 ধরছি মূল, c1 ইনটু e টু দি পাওয়ার x, মূল তো এটা বাস্তব সেজন্য প্লাস। আর যখন আমরা দেখছিলাম যে মানে কাল্পনিক a প্লাস ib আকারের, a প্লাস ib আকারের সলিউশনগুলো কিভাবে করতে হয় সেটা কিভাবে করতে হয়, ইনটু c2 ইনটু cos যে i এর সাথে সবটা থাকে সেটা, প্লাস c3 তৃতীয় ধ্রুবক sin i এর সাথে যেটা থাকে সেটা 2x। এটা হলো আমাদের নির্ণয় y সলিউশনটা। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি, তোমরা আগে লেকচারগুলো যখন দেখবা 11 অধ্যায় বা 10 অধ্যায়, তখন এগুলো তোমরা দেখে বুঝে যাবা কোন ক্ষেত্রে কোন সলিউশন লিখতে হবে সেটা বুঝবা। এটা আমি আলোচনা করছি আগে। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু বুঝেছো কিভাবে যে আমরা এই সলিউশনটা লিখছি। তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনের সমাধান y যেটা পেয়ে গেছে। তো এখানে ডান দিকে যেহেতু আবার কোনো ফাংশন আছে, তাহলে অবশ্যই এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল থাকবে। ডান দিকে কোনো ফাংশন থাকলে এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল পাওয়া যায়। তাহলে এখানে সলিউশন দুইটা, একটা yc একটা yc, yc পাইছি, এখন y বের করব, বুঝতেছি এটা yc, y বের করব, এটা কাজ করি। আচ্ছা, y যেটা পাইছি আর কি মনে রাখবা, এটা যোগ করলে বড়, এটা বড় হবে। তো পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা 1 বাই, আমরা এটা লিখি সব সময় 1 বাই d কিউব মাইনাস d স্কয়ার প্লাস 4d মাইনাস 4 ইনটু ডান দিকে যেটা থাকে সেটা 68 e টু দি পাওয়ার x sin 2x। তো এটাকে উৎপাদক করব কিভাবে আমরা বলছি, ভাবে এখানে m - 1 মানে d - 1 আর কি, ওটা অক্সিলারি ইকুয়েশন ছিল সেজন্য m এর মধ্যে প্রকাশ করছি। এখানে তো অক্সিলারি ইকুয়েশন না, এটা স্বাভাবিক উৎপাদক, d স্কয়ার প্লাস 4 68 e টু দি পাওয়ার x ইনটু sin 2x। আশা করি তোমরা এতটুকু বুঝছো। তো এখন আমরা আগের মতো এক্সপোনেনশিয়ালের কাজটা আগে করব। 60 এর ধ্রুবক এটা থাকবে, তো এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে কি করি আমরা, যে d জায়গায় ওই এক্সপোনেনশিয়াল x এর সাথে যেটা গুণ আকারে আছে সেটা তো আকারে বসাই, x এর সাথে মনে একটা 1 আছে, তো d এর সাথে সেটা 1 দুই আকারে বসাবো, তাহলে d প্লাস 1 বসাইছি, আর মানে একটা আছে এটা বসাই দিচ্ছি, d জায়গায় বসাবো d প্লাস 1, d প্লাস 1, এটা স্কয়ার d স্কয়ার আছে কিন্তু স্কয়ার প্লাস 4। আসলে কিভাবে করছি এটা বুঝছো, আর এটা কাজ শেষ তো, এটা আগে নিয়ে আসতেছি, অর্থাৎ এক্সপোনেনশিয়ালের কাজ করে ফেলছি, আর এখানে sin 2x থাকে এটা বসাই ফেলছি। তাহলে 68, তো এখানে আমরা কাটাকাটি করলে পাবো 1 1 কাটা, একটা d থাকবে, এখানে আমরা a প্লাস b স্কয়ার সূত্র করব, d প্লাস 1 স্কয়ার সূত্র করে সাইডে যখন যোগ করব তখন আমরা এটা পাবো d স্কয়ার প্লাস 2d প্লাস 5, d স্কয়ার প্লাস 2d প্লাস 5 ইনটু sin 2x। তো এখন আমাদের আবার আগের নিয়ম, এক্সপোনেনশিয়ালের কাজ তো শেষ। তো এখন আমাদের ত্রিকোণমিতিতে কাজটা আছে সেটা, তো যে জায়গায় d স্কয়ার দেখব, ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা x এর সাথে যেটা থাকে, x এর সাথে যেটা থাকে d স্কয়ার জায়গায় d জায়গায় সেটা -2 আগে স্কয়ার মাইনাস ওইটা স্কয়ার বসাতে হয় আর কি। তো sin 2x এর x এর সাথে 2 আছে, তাহলে -2 স্কয়ার বসাবো আর কি। তার মানে এই না যে -2 স্কয়ার মানে মাইনাস প্লাস কাটা, এটা না, অর্থাৎ মাইনাস এখানে থাকবে, মাইনাস একটু ওই মানটা বর্গ আর কি, ইনটু টু দি পাওয়ার x, এখানে 1 আছে, d একটা আছে, যে জায়গায় d স্কয়ার দেখো সেই জায়গায়, যে জায়গায় d আছে সেই জায়গায় না, d স্কয়ার জায়গা বসাবো, -2 স্কয়ার
প্লাস 2d প্লাস 5 ইন্টু কত সাইন 2x। আশা করি তোমরা এটা কিভাবে করে এটাও বুঝছো। তো এখন কি লিখতে পারো দেখো 68 e to the power x 1 by d ইনটু এখানে পাবো আসলে আমরা 2d 5 থেকে 2 গেলে থাকবে সরি 2 মানে 4 তাহলে থাকবে 1 sin 2x কারণ 2x মাইনাস 2x মানে মাইনাস 4 তো 5 থেকে 4 থাকবে কত এখানে আসলে 1। তো আবার আমরা আগের মতো দেখছি যে আমাদের টার্গেট হলো এখান থেকে মূলত হর থেকে অপারেটরগুলো বাদ দেওয়া, যার জন্য বারবার কাজগুলো করতে হবে আর কি আমাদের। তো আবার আগের মতো ভগ্নাংশের জন্য যে লবে যে পদ থাকে তার বিপরীত পদ দ্বারা উপনীত গুণ করা যায়। এই কাজটা এখানে আবার করতেছি। তাহলে থাকবে এখানে থাকবে 68 e to the power x into 2d minus 2d plus 1 আছে তো 2d minus 1 দ্বারা উপরে নিচে গুণ করব। d একটা আছে তাহলে যখন গুণ করব সরাসরি করে ফেলি 2d plus 1 একটা ছিল আর 2d minus 1 দ্বারা গুণ করতেছি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a plus b into a minus b তাহলে 4d স্কয়ার minus 1 হবে সরাসরি লিখে ফেলছি 4d স্কয়ার minus 1। আর ডান দিকে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন sin 2x। এখানে আবার দেখতেছি আমাদের d স্কয়ার আসছে, এখানে আবার d স্কয়ার আসছে তো আবার এখানে আমার মান বসাবো। তাহলে 68 e to the power x এখানে আছে 2d minus 1 d একটা তো আছে থাকো 4 into d স্কয়ার থেকে আবার minus 2 স্কয়ার বসাবো কারণ এখানে সব minus 2 স্কয়ার minus 1 into কত sin 2x। আশা করি তোমরা এই লাইনটাও বুঝেছো কিভাবে এটা লিখছি। আচ্ছা তাহলে দেখো তাহলে এখানে থাকে 68 e to the power x এখানে থাকে 2d minus 1 ডিভাইডেড বাই একটা d থাকে আর এখানে minus 2 স্কয়ার মানে কত minus 2 স্কয়ার মানে minus 4 তো minus 4 4 minus 16 minus 1 minus 17 তাহলে minus 17 d থাকে into sin 2x থাকে। তো আমরা এটা কাজ করি 68 e to the power x by minus 17 রাখছি d একটা তো আছে 1 by d একটা রয়ে গেছে এটা রেখে দিছি 2d minus 1 by d একটা আছে equal to sin 2x। আচ্ছা আমরা স্বাভাবিকভাবে জানি যে d দ্বারা মূলত অন্তরীকরণ বোঝায় তাহলে 1 by d দ্বারা কি বোঝাবে তার উল্টাটা দ্বৈতীকরণ বোঝাবে। তাহলে আমি 2d minus 1 রেখে দিছি আর 1 by d into sin 2x এটাকে আগে ইন্টিগ্রেশন করে ফেলি। কিভাবে ইন্টিগ্রেশন করব কিভাবে বুঝছি আমরা জানি স্বাভাবিকভাবে d দ্বারা অন্তরীকরণ বোঝায় আর 1 by d মানে অন্তরীকরণের বিপরীত না আর অন্তরীকরণের বিপরীত মানে কি ইন্টিগ্রেশন। তাহলে 1 by d মানে কি ইন্টিগ্রেশন তার অবশ্যই sin 2x কে আমরা ইন্টিগ্রেশন করব পর অন্তরীকরণ করব 2d জন্য 68 e to the power x minus 17 2d minus 1 রেখে দিছি sin 2x অন্তরীকরণ cos 2x by 2 minus cos 2x by 2 কারণ sin ইন্টিগ্রেশন মাইনাস এত by 2। তাহলে দেখতেছি আমরা এখানে 2 মাইনাস হয়ে আছে প্লাস হয়ে যাবে 68 e to the power x দুইটা বাইরে নিয়ে আসতেছি 17 2 34 2d minus 1 into cos 2x। এখন যে গিয়ে এখানে আমরা অন্তরীকরণ করব আগে ইন্টিগ্রেশনের কাজটা করে ফেলেছি যেহেতু d একটা রয়ে গেছিল আর এখানে আমরা 2 into d into cos 2x minus cos 2x যদি 1 গুণ করলে cos 2x হবে। আচ্ছা আমি ফার্স্ট ডিগ্রি মুছতেছি। তো তাহলে এখান থেকে পাইছি আমরা 68 e to the power x divided by 34 এখানে আছে 2 ডিভাইড অন্তরীকরণ cos 2x অন্তরীকরণ কি জানি আমরা মাইনাস sin 2x আর অন্তরীকরণ করার পরে জানি আমরা ধ্রুবকটা আগে আসে সুতরাং 2 একটা ধ্রুবক আছে sin 2x তো 2 টা আগে চলে আসবে মানে একটা আছে এখানে আর মাইনাস cos 2x যেভাবে আছে সেভাবে বসাই দিয়েছি। তাহলে এখানে 68 e to the power x by 34 আর এখানে থাকবে 4 into minus 4 sin 2x minus cos 2x
কালগুলো শেষ করতে হয়। তো এটা হলো আমাদের কি নির্ণয় পার্টিকুলার বা ইন্টিগ্রাল সলিউশন মানে ওয়াইপিটা। এবার এটা কাটাকাটি করতে পারবো, কাটাকাটি করলে আসল হয়ে যাবে। তো যেটা কোনো 68 এটা 2 2 চলে আসবে আর কি, এটা করলাম তাহলে 2 টু দি পাওয়ার x 4 sin 2x প্লাস cos 2x মাইনাস কমন নিয়ে এই করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা এটা সব ওয়াইপি, সুতরাং জেনারেল সলিউশন yc প্লাস yp minus 17। আচ্ছা মাইনাস কমন প্লাস নিয়ে ঠিক আছে, এখান থেকে মাইনাসটা কমন নিছে আর কি, কমন নিয়ে প্লাস করে সমস্যা নেই। তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশন তো yc তো পাইছিলাম, সেটা কত পাইছি c1 e টু দি পাওয়ার x প্লাস c2 cos 2x প্লাস c3 sin 2x প্লাস আর পার্টিকুলার ইন্টিগ্রাল yp পাইছি আমরা মাত্র, এটা হলো ypটা, সেটা হলো 6 ভাগ করে ফেলছি 34 দুগুণ 68 ইনটু মাইনাস 4 sin 2x মাইনাস cos 2x। তাহলে তোমরা এই एग्जांपलগুলো কি বুঝছো, এটা আমাদের এনো কি आंसर মানে জেনারেল সলিউশন। তাহলে আমাদের 11 ডি ভিতরে দেখছিলাম আমরা ডান দিকে আমাদের একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে, এক্সপোনেনশিয়াল ফাংশন থেকেও তার সাথে কোনো একটা ত্রিগুণিত ফাংশন অথবা অ্যালজেব্রিক ফাংশন থাকবে। তো এখানে আমি ত্রিগুণিত ফাংশন থেকে করছিলাম, যদি এখানে অ্যালজেব্রিক থাকতো মানে e টু দি পাওয়ার x ইনটু x এর কোনো ফাংশন থাকতো x স্কয়ার x কিউব, তখন স্বাভাবিকভাবে বিস্তার করতে হতো। তো তোমরা যারা 11 এটা করছো ভালো মতো, তো তোমরা দেখতে চাও যে অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে কিভাবে বিস্তার করতে হয়, যে 1 মাইনাস d ইনভার্স, তারপর 1 প্লাস d ইনভার্স এর সূত্র আছে, এই 1 মাইনাস d ইনভার্স 2, তারপর 1 প্লাস d ইনভার্স মাইনাস d ইনভার্স 2 এর মধ্যে সূত্র আছে। অর্থাৎ 11 এর ভিতরে ডান দিকে যদি অ্যালজেব্রিক ফাংশন থাকে কিভাবে করতে হয়, শাখা এখানে যদি অ্যালজেব্রিক ফাংশন থাকতো তো এটা আগে সহজভাবে কি করতে হতো আর কি, এক্সপোনেনশিয়াল কাজ করার পরে পরে অ্যালজেব্রিক জন্য করতে হতো। তো ত্রিগুণিতের জন্য কি আমরা এই জিনিসগুলো কিভাবে আলোচনা করছি। তো 11 ডি তাহলে আমি এখানে শেষ করতেছি। 11 ডি এর ভিতরে গুরুত্বপূর্ণ ভিতরে এগুলাই ছিল, নিয়মটা ছিল আর কি। তো এখান থেকে যে কোনো নিয়ম আসলে আশা করি তোমরা 11 ডি থেকে পারবা। তো আমরা আমাদের পরের লেকচার থেকে 11 ই উদাহরণ নিয়ে কি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।